নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আমাদের আজকের নিবেদন বিখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত গল্প জঞ্জালির জ্বালা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সুবোধ ঘোষ রচিত জঞ্জালির জ্বালা। ওই যে রূপসী নারী যার নাম মুক্তাকণা, যাকে আজ 1 বছর ধরে সদা সর্বদা চোখের সামনে দেখছেন ছোট কুমার সাহেব, অর্থাৎ রায়জাদা অবনীশ রায়, তাকেই আজ মাঝরাতের অথবা শেষ রাতের কোনো প্রহরে হঠাৎ ঘুম ভাঙা চোখ তুলে দেখতে গিয়ে তিনি চমকে ওঠেন, এবং চমকে উঠলেও অনেকক্ষণ ধরে একটু আড়ালে দাঁড়িয়ে মুক্তাকণা নামে ওই নারীর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থেকে কি যেন বুঝতে চেষ্টা করেন। অর্থাৎ মজিল নগরের রাজবাড়ির এই শৌখিন আর ফুর্তিবিলাসী মানুষটি ছোট কুমার সাহেব, সেই রায়জাদা অবনীশ রায়। ইনি হলেন অবনীশ রায়, সেই অবনীশ রায় যিনি স্কচ, হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ গল্প আর তাসের রংমিল ছাড়া পৃথিবীতে আর কিছুই ভালোবাসেন না। হ্যাঁ, এই 1 বছর ধরে আরেকটি বস্তু তার ফুর্তিময় জীবনের নতুন বিলাস হয়ে উঠেছে। আর সে কে? সে হল এই মুক্তাকণা। অবনীশ রায়ের ঘরণী নয় মুক্তাকণা, শুধু সঙ্গিনী। যদিও সে 1 বছর ধরে দিন ও রাতের সকল মুহূর্তে অবনীশ রায়ের ঘরের শোভা আর মোহ হয়ে রয়েছে। মাঝরাতে ও শেষ রাতের কোনো প্রহরে অবনীশের হুইস্কির নেশা যখন এক ঘুমের পর ফিকে হয়ে যায়, তখন ধরফর করে জেগে উঠে দেখতে পায় ঘরের খোলা জানলার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে মুক্তাকণা। জানলার বাইরে শুধু নিরেট অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখবার নেই। তবু সেই অন্ধকারের দিকে তাকিয়ে আছে মুক্তাকণা, দু চোখের পলক অবধি পড়ছে না। অবশ্য রোজ নয়, মাঝে মাঝে এটা করে সে, এবং বিশেষ করে কোনো নতুন জায়গায় এসে আশ্রয় নেবার পর। প্রথম কয়েকটি রাত্রিতে অবনীশের সঙ্গিনী ওই নারীর মন যেন একটা নিশির ডাক শুনতে পায়। আরো আশ্চর্যের ব্যাপার, যে রাতে আকাশে আর মাটিতে ধপধপে চাঁদের আলো ছড়িয়ে থাকে, সে রাতে কখনো এমন ঘটনা ঘটে না। চাঁদনি রাতের সঙ্গে যেন একটা আড়ি আছে মুক্তাকণার। যে রাতে বাইরে আকাশ ভরা চাঁদের আলো, সে রাতে ঘরের ভিতর ফরাসের ওপর পড়ে অঘরে ঘুমোতে থাকে মুক্তাকণা। আর যে রাতে বাইরে নিকষ কালো আঁধার, সে রাতে সে জানলা দিয়ে বাইরের দেশে কি দেখে কেউ জানে না। প্রথম দেখা গিয়েছিল আগ্রার সেই হোটেলের ঘরে, তারপর একবার সাসারামের ডাকবাংলোতে, তারপর মধুপুরের অবনীশের নিজেরই এস্টেটের সেই প্রকাণ্ড বাড়িতে, যার চারিদিকে বসরাই গোলাপের মস্ত বড় বাগান। কে জানে কখন, বোধহয় ঠিক যখন গভীর ঘুরে অসাড় হয়ে পড়ে থাকে অবনীশ রায়ের নেশারে শরীর, আর বাইরের কালো অন্ধকারে ক্লান্ত জোনাকির পাখাও আর মিটমিট করে জ্বলে না, তখন হয় এই ঘর নয় ওই ঘরের কোনো একটা খোলা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মুক্তাকণা। আরো অদ্ভুত ব্যাপার, মুক্তাকণার সারা মুখ জুড়ে সেই সময় একটা কৌতুকের হাসি থমথম করে, যেন বাইরের অন্ধকারের সঙ্গে মনে মনে একটা ঠাট্টার খেলা খেলছে মুক্তাকণা। মধুপুরের বাড়িতে যে দৃশ্য দেখতে হয়েছিল, সেই দৃশ্য হীরাপুরের বাড়িতে এসেও অবনীশকে আবার দেখতে হলো। ঠিক সেই রকম আবার মাঝরাত্রে ঘরের খোলা জানলার কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে সে, আর মনে হচ্ছে সেই একই ভঙ্গিতে
কৌতুকের হাসি হাসছে। দেখতে পেয়ে অবনীশের নেশালস মনের দুঃসহ বিস্ময় যেন ক্ষুব্ধ হয়ে কঠোর স্বরে চিৎকার করে ওঠে, কে কে তুমি? কি করছো ওখানে দাঁড়িয়ে? মুক্তাকণা যেন এমন শক্ত ধমকের শব্দটাকেও শুনতে পায় না। আস্তে আস্তে মুখ ফিরিয়ে আর আনমনার মতো অবনীশের মুখের দিকে একটা শূন্য চাহনি দিয়ে তাকিয়ে থাকে। তারপরেই চমকে বলে ওঠে, আমি 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 আস্তে আস্তে মুক্তাকণার দিকে এগিয়ে যায় অবনীশ। গম্ভীরভাবে বলে, কি ব্যাপার মুক্তা? ওরকম করছো কেন? তোমাকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? খুলে বলো, খুলে বলো লক্ষ্মীটি, আমায় খুলে বলো। সত্যি মুক্তাকে বড় অদ্ভুত দেখায়। খোলা জানলা দিয়ে শুধু বাইরের ঘন অন্ধকারের ভয়াল চেহারাটা দেখা যায়। দিগন্ত জুড়ে ঠেসে রয়েছে সেই নিরেট অন্ধকার। আকাশে তারা ঝিকমিক করে, মনে হয় তারাগুলিও যেন ভয় পেয়ে কাঁদছে। দেখা যায় না নিকটে বা দূরে কোথায় গাছপালার ভিড়ে তারা মুখ লুকিয়ে রয়েছে। শুধু বড় বড় তালের মাথাগুলিকে একাটুকু ঠাওর করা যায়। তালের পাতায় বোধহয় মাথা ঠুকছে কোনো রুগ্ন শকুন। তাই একটা ক্ষীণ আর্তনাদ যেন আছাড় খেয়ে কাঁপতে থাকে। আর শোনা যায় দূরের ঝাউবনের একটানা হাঁপানির শব্দ। বাতাস কখনো মৃদু হয়ে, আবার কখনো বা এলোপাথারি ঝড়ের মতো হয়ে সে অন্ধকারের জগৎ থেকে যত আক্ষেপ আর যত অদ্ভুত কাতরানির শব্দ সবটা ছড়িয়ে বেড়ায়। মুক্তাকণা চুপ করে আর দুচোখ অপলক করে বাইরে সেই অন্ধকার দেখে আর কাতরানির শব্দ শোনে। কিন্তু কেন? ঘরের ভিতরে আলো জ্বলে, তাই মুক্তার মুখটাকে খুব স্পষ্ট দেখা যায়। দেখতে পায় অবনীশ। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মুক্তার চোখ দুটো যেন দপ দপ করে হাসে। অত যত্ন করে বাঁধা খোপা তাও যেন একেবারে ভেঙে চুরে ঝরে পড়তে চায়। ফুরফুর করে উঠতে থাকে উস্কো খুস্কো চুল। মুক্তার কপালটা লালচে হয়ে ওঠে, যেন আগুনের আঁচ লেগেছে। দাঁতে দাঁতে ঘষা লেগে বিশ্রী শব্দও হয়। পান খাওয়া ঠোঁট মুক্তার সেই ঠোঁটের ফাঁক দিয়ে যেন রক্ত মাখা লালা ঝরে পড়তে চায়। বড় অস্বাভাবিক মুক্তার মূর্তি। মাঝে মাঝে থরথর করে কাঁপে মুক্তার শরীরটা। ওর চোখ, মুখ, ঠোঁট সবই যেন এই অন্ধকারের সঙ্গে এতক্ষণ ধরে নিঃশব্দে কথা বলছিল। কে জানে কোন ভয়ানক রহস্যের কথা। সেই রহস্য যেন একটা ভাষাহীন কৌতুক। তাই মুক্তার চোখ দুটো ওরকম দপদপ করে হেসে উঠছে কি? অবনীশের গম্ভীর গলার স্বর শুনে আস্তে আস্তে মুখ ফেরায় মুক্তা। কিন্তু তবু মনে হয় অবনীশের কথাগুলির অর্থ যেন সে বুঝতে পারছে না। তেমনি দুই চোখ অপলক করে অবনীশের মুখের দিকে তাকিয়ে থাকে। ঘুম ভাঙা চোখের ভীত বিস্মিত শিহর মুছে ফেলবার জন্য দুহাতে চোখ ঘষে মুক্তার চোখের দিকে ভালো করে তাকায় অবনীশ রায়। কিন্তু কি অদ্ভুত! সত্যি মুক্তাকে যে মুক্তা বলে মনেই হয় না। সারাটা দিন সকাল থেকে সন্ধে কত গানে গল্পে আর হাসি ঠাট্টায়, কত রঙে ঢঙে ও রগরে কুমারবাবুর ফুর্তির জীবনকে মাতিয়ে রেখেছিল যে নারী, সেই নারী এই মাঝরাতে স্তব্ধ প্রহরের কোন অভিশাপে এমন এলোমেলো হয়ে বোবা নিশাচরীর মতো অন্ধকারের দিকে তাকিয়ে থাকে আর দু চোখে তারা নাচিয়ে দপ দপ করে হাসে। এ কি বিস্ময়কর চিত্র! অবনীশ রায়ের বিস্ময় এইবার ভয় পেয়ে শিউরে ওঠে। চেঁচিয়ে ওঠে অবনীশ, কথা বলছো না কেন?
শিগগির কথা বলো, উত্তর দাও মুক্তা, উত্তর দাও। মুক্তার চোখ দুটো এইবার ভয় পেয়ে চমকে ওঠে, যেন এতক্ষণে অবনীশের কথাগুলি কানে শুনতে পেয়েছে মুক্তা। ব্যস্তভাবে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে মূর্তিটাকে একটু স্বাভাবিক করে নিয়ে বলে, কি বলবো? কি শুনতে চাও তুমি? ভ্রুকুটি করে চেঁচিয়ে ওঠে অবনীশ। মুক্তা, সত্যি করে বলো, কি করো তুমি অমন অন্ধকারের দিকে চেয়ে? এইবার শিউরে ওঠে মুক্তার চোখের তারা। অবনীশের এই প্রশ্নটা যেন তীক্ষ্ণ ছুরির মতো একটা ধারালো অস্ত্র। মুক্তার জীবনের এই সুন্দর ছদ্মবেশটাকে এই মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেবার জন্য যেন উদ্যত হয়েছে ওই প্রশ্ন। যদি উত্তর দিতে একটু ভুল করে মুক্তা, যদি মনের ভুলে কিংবা হঠাৎ ভয়ে সত্য কথাটা বলেই ফেলে, তবে এক মুহূর্তে মুক্তার এত বড় সুখের প্রাসাদ ধুলো হয়ে যাবে। ধুলো। এত টাকা, এত সমাদর, এত আহ্লাদ, আর এত সোনা ও জড়োয়ার উপহারে ধন্য হওয়া ঝকঝকে জীবনের সব উল্লাস এক মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। শুধু তাই বা কেন, অবনীশ নামে খামখেয়ালি ওই বড়লোকের মেজাজ হয়তো এই মুহূর্তেই পাগল হয়ে গিয়ে তার এত আদরের মুখটাকে ঘেন্না করে পিস্তলের একটি মাত্র গুলিতেই শেষ করে দেবে। অবনীশের এই প্রশ্নটা কি তারই মর্মভেদী একটা সন্দেহ? মুক্তাকণাও জানে অবনীশের মনে মাঝে মাঝে একটা সন্দেহ বড় তীব্র হয়ে ওঠে। ভয় হয় মুক্তার। সেই সন্দেহের আঘাতে মুক্তার ওপর অবনীশের এত মায়া আর ভালোবাসার নেশাটাই বুঝি চুরমার হয়ে যাবে একদিন। খিলখিল করে হেসে ওঠে মুক্তাকণা। সত্যি বলছি, সত্যি করে বলছি, আমি তোমারই মুক্তাকণা। দেখো, শুধু শুধু তোমারই। হ্যাঁ, ঠিক সেই রকম ঝর্ণার জলের মতো উচ্ছল সুরে হেসে উঠেছে অবনীশের সঙ্গিনী মুক্তাকণা। আবার সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত, এই রূপসী নারী হেসে গেয়ে অবনীশের ফুর্তি পিপাসাকে তৃপ্তি দিয়ে চলেছে। স্কচ হুইস্কির নেশা কোনো নেশাই নয়। যদি মুক্তাকণা নিজের হাতে গেলাস তুলে নিয়ে অবনীশের হাতের কাছে না এগিয়ে দেয়, তবে কি মজাটা মেলে? ডিটেকটিভ গল্পের পাতার পর পাতায় ছড়ানো ঘটনার শত রহস্য নিংড়েও কোনো রসের স্বাদ অনুভব করা যায় না যদি অবনীশের বই পড়বার সময় তার গা ঘেঁষে মুক্তাকণাই না বসে থাকে। বাজি রেখে মুক্তাকণারই সঙ্গে তাসের রং মিল খেলে অবনীশ রায়। মুক্তাকণার কাছেই মুঠো মুঠো টাকা হেরে যেতে অবনীশ রায়ের কি ভালোই না লাগে। একদিন জাগা চোখ স্বপ্নে দেখেছে অবনীশ, মুক্তাকণার মুখটা যেন ফুলদানির ওপর রাখা হয়েছে। হাসছে মুক্তাকণার সুন্দর মুখ, কাঁপছে রঙিন ঠোঁট, আর তার চোখের কালো তারা। মনে হয় অবনীশের মুক্তাকণা যেন তার জীবনের চিরটা কাল এইভাবে মধুর মাদক হাসিতে ভরা অফুরান যৌবনের রক্ত মাংস নিয়ে থাকবে, কোথাও যাবে না সে ব্যতীত। হ্যাঁ, খুশি হয়েছে, সুখী হয়েছে অবনীশ। তাই অজস্র অঢেল উপহারে মুক্তাকণার সব সুখের দাবিকেও পূর্ণ করে দেবার জন্য সর্বক্ষণ সে তৈরি। মুক্তাকণার নিজের ব্যবহারের আলমারিতে 3টে মখমলের বাক্স সোনার অলংকারে আর জড়োয়াতে ভরে গিয়েছে। একটা সুগন্ধ সাবান 2বার স্পর্শ করে না মুক্তা। অবনীশ নিজেই আপত্তি করে। বাসি সাবান গায়ে মাখলে
মুক্তাকণার গায়ের চামড়া খসখসে হয়ে যেতে পারে না? ভয় করে অবনীশ। আগ্রাতে থাকতেই মুক্তাকে কড়া হুকুম দিয়েছিল অবনীশ, এখন থেকে রোজ আতর জলে স্নান করবে মুক্তা, সাবধান যেন ভুলেও কোনো ভুল না হয়। এত বড় আদরের সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে যে নারীকে, তাকে আজও মাঝে মাঝে সন্দেহ করতে হয়। অবনীশ নিজেই নিজের ওপর রেগে ওঠে। মিছামিছি হঠাৎ ভয় পেয়ে এরকম সন্দেহ মনের ভিতরে ডেকে আনবার দরকার আছে কি কোনো? না না, পালিয়ে যাবে না মুক্তা, চলে যাবার কোনো লক্ষণও তো দেখা যায় না। কোনোদিনও কোনো ভরা দুপুরের আলোতে জানলার পর্দা সরিয়ে পথের মানুষের মুখের দিকে তাকায়নি মুক্তা। কাউকে চিঠি দেয় না মুক্তা। পৃথিবীর কোনো আনাচ কানাচ থেকে মুক্তার নামে কোনো চিঠি আসেও না। অবনীশের আদরের জগৎ থেকে মুক্তাকানাকে চুরি করে নিয়ে যাবার কোনো অভিসন্ধি এই পৃথিবীতে কারও নেই। মুক্তাকণার প্রাণটাকে কিনে ফেলেছে অবনীশ। মুক্তাকণাও স্বীকার করে, মেয়ে মানুষকে এত করে এত বেশি ভালোবাসা হয়তো কোনো স্বামীও দিতে পারে না। তাই ওসব ভয় নয়, তবু কেমন যেন মনে হয় এই মাঝরাতের মুক্তাকণাকে জানলার কাছে ওই মূর্তিতে ওভাবে দপদপ করে চোখের তারা নাচিয়ে হাসতে দেখে অবনীশের মনের ভিতরটা যে শিহর সহ্য করে, সেটা একরকমের ভয়েরই তো শিহর। মুক্তাকণার মনের গভীরে নিশ্চয়ই কোনো বেদনা লুকিয়ে আছে। নিশ্চয়ই অবনীশকে প্রাণ ঢেলে ভালোবাসতে মনের ভিতর বাঁধছে তার, এবং একদিন এই বেদনাটায় অবনীশকে ছেড়ে সন্ন্যাসিনী হবার জন্য মুক্তাকণাকে বাধ্য করবে। ভয় পেয়ে যায় অবনীশ, কিন্তু মুক্তাকণার খিলখিল হাসির শব্দ শুনে অবনীশের চোখের তীব্র সন্দেহ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। সেই সঙ্গে সরে যায় ভয় এবং ভয়ের বেদনাও। মুক্তাও বড় বুদ্ধিমতী, চট করে 1 মিনিটের মধ্যে কেমন সুন্দর আবার নতুন পরিপাটি করে সাজ সেজে এসে অবনীশের সামনে এসে দাঁড়িয়েছে। মুক্তাকণার গা ভরা গহনার ওপর আলোর আভা ঝলমল করছে যে। মুক্তাকণার হাত ধরে সোফার ওপর বসিয়ে পড়ে অবনীশ। মুক্তা হাসে, বলে, তুমি এমন ঘুম থেকে উঠে আর ছুটে এসে আমার মুখের দিকে ওরকম রাগ করে তাকাও কেন বলো তো? তুমি কথা দাও মুক্তা, আর কখনো তুমি ওভাবে মাঝরাতে একা একা খোলা জানলার কাছে দাঁড়াবে না, আর অন্ধকারের দিকে তাকিয়ে ওরকম হাসো কেন বলো তো? হাসবো না? কি বলছো তুমি? শুদ্ধ মিথ্যে কথা। চুপ করো, খুব সত্যি কথা বলছি। মুক্তা রাগ করে। ও তাহলে বলো, আমি একটা পাগল? আমার মাথার রোগ আছে? আনমনার মতো আক্ষেপ করে অবনীশ। কে জানে। তারপরেই হেসে ওঠে। তবুও ভালো। কোনো উত্তর দেয় না মুক্তা, শুধু কুটিল একটা ভূভঙ্গি। তার মধ্যে তীব্র একটা চতুরতার ছায়া লুকোচুরি করতে থাকে। জানে মুক্তাকণা, এবং আজও আবার অবনীশের এই আক্ষেপ আর অভিযোগের ভাষা শুনে বুঝতে পারে কিসের সন্দেহে অবনীশের মাঝরাতের ঘুম ভাঙা চোখ ওভাবে চমকে ওঠে। 1 বছর ধরে এত টাকা, আদর, গহনা আর ভালোবাসা দিয়ে কাছে ধরে রাখা নারীর মনটাকে আজও কাছে পাওয়া গেল না। এই তো অবনীশের সন্দেহ। বোঝে সেটা মুক্তাকণা, ভালোই বোঝে। সাসারামের ডাকবাংলোতে সেই শীতের রাতে অবনীশ স্পষ্ট ভাষায় মুক্তাকণার কাছে এই অভিযোগ করতে গিয়ে একবার ফুঁপিয়েই উঠেছিল। সত্যি বড় ব্যথা পায় ছোট কুমার সাহেব। মুক্তাকণার ভালোবাসায় কোনো ঘাটতি, কমতি, ফাঁকি কিংবা ভেজাল আছে ভাবতেই চমকে শিউরে আর চেঁচিয়ে প্রায় আতপাগলের মতো হয়ে যায় ভদ্রলোক।
যেমন আগ্রার হোটেলে, সাসারামের ডাক বাংলোতে আর মধুপুরের গোলাপবাগে, তেমনি আজও হীরাপুরের এই বাড়িতে মাঝরাতের প্রহরে সোফার ওপর বসে ফুর্তিময় জীবনের সবচেয়ে বড় সাধের সঙ্গিনী এই মুক্তাকণাকে হঠাৎ ব্যাকুলভাবে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে অবনীশ, সত্যি করে বলো, কি বলবে মুক্তা? অবশ্য এই প্রশ্ন শোনবার জন্য মনে মনে তৈরিই ছিল সে। এই প্রশ্নের কি উত্তর দিতে হবে তাও জানে মুক্তা, এবং মনে মনে সেই উত্তর সে তৈরিও করে রেখেছে। তাই প্রশ্ন শোনবার সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে বলতে থাকে, সত্যি বলছি গো, তুমি তুমি আমার ভালোবাসার দেবতা, আর কেউ না। আমার স্বামী তোমার চেয়ে ঢের বড় লোক ছিল, কিন্তু সে মানুষটা তোমার মতো ভালোবাসতে পারিনি কোনোদিনও। তাই তো ভাবলে আমার পরাণটাই যে হেসে ওঠে গো, কি ভাগ্যের জোরেই না তোমাকে পেয়েছি। আর কিছু বলবার দরকার হয় না অবশ্য। অবনীশের ক্লান্ত নেশার সব উদ্বেগ দূর হয়ে যায়। ওই নারী মুক্তাকণা, যার নাম, যার দুই চোখের কোলে সরু কাজলের টান এখন আরো মায়াময় হয়ে অবনীশের বুকের নিঃশ্বাসের টান ধরিয়ে দিচ্ছে, সেই নারী হল বিচিত্র এক কাহিনীর নারী। এই কাহিনীটা না থাকলে মুক্তাকণা আজ মুজিল নগরের ছোট কুমার সাহেব রায়জাদা অবনীশ রায়ের শৌখিন জীবনের সর্বক্ষণের আমোদের কাছে এত বড় আদরের জিনিস হয়ে উঠতে পারত না। এবার আসি সেই কাহিনীতে। বেশ উঁচু বংশের অতি বনেদি এক পরিবারের মেয়ে হল মুক্তাকণা। দিনাজপুরের মস্ত এক জমিদার বাড়ির বধূ হল এই মুক্তাকণা। যেমন বড়লোক তেমনই শিক্ষিত, কিন্তু মুক্তাকণার দুর্ভাগ্য, স্বামী তাকে ভালোবাসতে পারেনি। লেখাপড়া জানে না মুক্তাকণা, তাই সেটাই ছিল তার অপরাধ। একদিন শ্রাবণের এক ভয়ানক ঝড়ের রাতে স্বামী হঠাৎ হিংস্র মুক্তি ধারণ করে ঘুমন্ত মুক্তাকণাকে হাত ধরে টেনে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ঘরের বাইরে ঠেলে দিয়েছিল, আর মুক্তার হাতে তুলে দিয়েছিল বিষের শিশি। বলেছিল, যাও আত্মহত্যা করে আমাকে নিশ্চিন্ত করে দাও। এই বলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল সেই জমিদার স্বামী। লেখাপড়া না জানলে এতই অপরাধ? মুক্তাকণা অবাক হয়েছিল, তারপর বেরিয়ে পড়েছিল পথে। তারপর সে কাহিনীও শুনেছে অবনীশ। তারপর স্বামীর বিতাড়িতা ওই মুক্তাকণা সন্ন্যাসিনী হবার জন্য কাশী রওনা হয়ে গেল, কিন্তু টাকা পয়সার অভাবে কাশী পর্যন্ত পৌঁছাতে পারল না। গয়া পর্যন্ত এসে এক সরাইখানার কুঠুরির ভেতরে আশ্রয় নিল, আর ঘরের কপাট বন্ধ করে দুদিন দুরাত শুধু কেঁদে গেল। তারপর এক অদ্ভুত ঘটনার অনুগ্রহে অবনীশের সঙ্গে মুক্তাকণার দেখা হয়ে গেল। ভাগ্য ভালো, সেই সময় গয়া শহরের কাছে ফল্গুধারে অবনীশ রায় তার সেই নতুন বাংলো বাড়িতে ছিলেন। ভাগ্যের সরাইখানার দারোয়ান সেই বাবুলালকে আগে থেকেই জানতে অবনীশ। আরও ভাগ্যের কথা, বাবুলাল নামে সেই লোকটাও অনেক দিন থেকেই জানতে যে অবনীশ রায় কি চান, কি খুঁজছেন, এবং কোনটি পেলে সব থেকে খুশি হবেন। বাবুলাল এসে প্রথম খবরটা দিয়েছিল অবনীশ রায়কে। আপনি যেমনটি চান ঠিক তেমনটি একটা জিনিস পাওয়া গেছে। হুইস্কি ঠেগুর তুলে প্রশ্ন করেছিল অবনীশ। কোথায়? কে বলছিস? ঠিক করে বল, কে কে সে?
আগে সরাইখানার ঘরে দরজা বন্ধ করে কাঁদছে হুজুর। মস্ত বড় এক জমিদারের বউ, দেখতে যেমন সুন্দর, শরীরটিও তেমনই ডাগর হুজুর। চলন বলন বড়ই শরীর, বহুত বহুত মিঠা। কেন, কিসের দুঃখে কাঁদছে সে? আগে হুজুর, স্বামী তাড়িয়ে দিয়েছে, তাই কাশি চলে গিয়ে সন্ন্যাসিনী হতে চায়। আপনি যদি চান তো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল অবনীশ। চোখ জুড়ে তীব্র একটা পিপাসার উল্লাস জলজল করে উঠেছিল। বাবুলালের হাতে 100 টাকার নোট তুলে দিয়ে অনুরোধ করেছিল অবনীশ। চেষ্টা কর অবনী, চেষ্টা কর, যেন কোনো মতেই হাতছাড়া না হয়। না, হাতছাড়া হয়নি। তাই তো আজ সেই নারী ছোট কুমার সাহেব অবনীশ রায়ের ফুর্তিময় জীবনের সঙ্গিনী হয়ে এই হীরাপুরের বাড়িতে সোফার ওপর বসে আছে। আর আজ তার গা ভরা গহনা। মুক্তাকণার মুখের হাসিও ঝলমল করে ওঠে। মুক্তা বলে, যাও তো, এবার ভালো করে একটা ঘুম দিয়ে মিজাজটা ভালো করে নাও। আর ভাল লাগছে না, ছাড়ো। হ্যাঁ, হীরাপুরের কালো অন্ধকারের রাত বোধহয় এইবার শেষ হয়ে যাবে। তাল গাছের পাতায় মাথা টুকে যে রুগ্ন শকুনটা কাঁদছিল, সেটা বন্ধ হয়েছে। দূরের শালবনের দিক থেকে কাকের আর কোনো ডাকের সাড়া পাওয়া যাচ্ছে না। বিছানার দিক লক্ষ্য করে এগিয়ে যায় অবনীশ। আর মুক্তাকণা তেমনি সারা মুখে ঝলমল হাসি নিয়ে পান জর্দার ডিবে খোঁজবার জন্য অন্য ঘরে চলে যায়। হাঁপ ছেড়ে এবার হেসে ফলে মুক্তাকণা। বোধহয় সরাইখানার দারোয়ান সেই বাবুলালের ধূর্ত চোখ দুটোকে তার মনে পড়ে যায়। বুদ্ধি আছে লোকটার, কি চমৎকার পরামর্শই না দিয়েছিল। আর এমন সুন্দর একটা গল্পও তৈরি করেছিল লোকটা। মুক্তাকণার কাছ থেকেও 100 টাকা দস্তুরি আদায় করেছিল সেই বাবুলাল। সালা, করুক, ভালোই করেছে। বাবুলালের পরামর্শ না শুনলে এতদিনে বোধহয় আবার তারকেশ্বরের সেই গলির ভেতরেই ফিরে যেতে হতো মুক্তাকণাকে, কিংবা বেনারসের দালকা মন্ডি, নয়তো কয়লা খনির দেশ ঝরিয়ার বাজার। যত কিপটে ইয়ার আর লুচ্চার সঙ্গে 2 টাকার জন্য দরাদরি করে হয়রান হবার জীবনেই তাকে ফেরত যেতে হতো। যত ভ্যানতারা মাতালের খিস্তি সহ্য করা আর টাইমের বাবুর হাতে মার খাওয়ার জীবন। বাড়িওয়ালির ফাইন দিতে দিতে দালালের দস্তুরি আর পুলিশের বখরা জোগাতে জোগাতে ফতুর হয়ে যাবার সেই জীবন কল্পনা করলেও এখনো বুকের ভিতরটা শিউরে ওঠে মুক্তাকণার। জর্দার সুগন্ধে নিঃশ্বাসের বাতাস মেতে উঠলেও মুক্তার মনের ভেতরটা যেন আবার হঠাৎ মিয়ে যায়। কাজল আঁকা চোখ আর পাঞ্চিবানো রাঙা ঠোঁট থেকে সব হাসির শিহর ঝরে পড়ে যায়। দুরু দুরু করে ওঠে বুকটা। যদি কোনো মুহূর্তে কোনো কথার ভুলে ধরা পড়ে যায় মুক্তা, যদি একবারও বুঝতে পেরে অবনীশ বলে, আরে এই মুক্তা হলো সেই তারকেশ্বরের মুক্ত আর ঝরিয়া বাজারের মুকদ্দমাই, তবে থরথর করে কাঁপতে থাকে মুক্তার গায়ের ঝকঝকে সোনার গয়নাগুলি। কখনোই ক্ষমা করবে না, এক মুহূর্ত বোধহয় আর দ্বিধা করবে না ওই শৌখিন কুমার সাহেব। পিস্তল তুলে নিয়ে এসে এক মুহূর্তের মধ্যে মুক্তার ওই ভয়ানক ছলনার হিসেব নিকেশ করে দেবে। তাই খুব সাবধান, যেন কখনোই ধরে না ফেলতে পারে অবনীশ। মুক্তা তার ভীরু মনটাকে সাবধান করে দিয়ে আবার চোখের চাহনিটিকে চতুর করে তুলতে থাকে। জানুক অবনীশ, চিরকাল জানুক, পৃথিবীর একটা বাজে গলির বাজে মেয়ে মানুষ নয়। মুক্তাকণা মস্ত বড় এক জমিদার বাড়ির ঘর ছাড়া বধূ। আর সেই বধূ এখন অবনীশ রায়ের ফুর্তিময় জীবনের একটা অদ্ভুত শখের ক্ষুধা মেটাবার জন্যই তার সঙ্গিনী হয়েছে।
আর কিচ্ছু না। নিজেকে আরো ভালো করে বুঝিয়ে আরো সাবধান করে রাখি মুক্তাকণা। যদি কোনোদিনও অবনীশের মনের কোনো চালাক সন্দেহের কাছে এই ছলনা ধরা পড়ার মতো হয়, তবে সেদিন আরো ভালো করে হেসে ঢলে লোকটাকে ভুলিয়ে আরো মদ গিলিয়ে এবং আরো আদর করে ঘুম পাড়িয়ে শুধু গয়নার বাক্স আর টাকাগুলি নিয়ে সরে পড়তে হবে। বড়লোকের পিস্তলের গুলি খেয়ে মরতে হবে কেন? কি আমার সোহাগের পিস্তল রে! আর কিছুক্ষণ পরে যখন সকালের ঘুমের পালা শেষ করে আবার উঠে বসবে অবনীশ, তখন আতর জলে স্নান করে আর ভিজে চুল এলিয়ে দিয়ে অবনীশের চোখের সামনে গিয়ে দাঁড়াতে হবে। দেখে মুগ্ধ হয়ে যাবে ওই অবনীশ রায়ের চোখ। জয়ীর মতো মস্ত বড় ঘরের এক নারীর দেহ আর মন কিনে ফেলা গর্বের আবেগে বিহবল হয়ে মুক্তার মুখের দিকে তাকিয়ে থাকবে অবনীশ। ঠিকই ভেবেছে অবশ্য মুক্তা। সকাল হতেই আবার সেই গল্প, গান, হাসি, সেই হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ গল্প আর তাসের রংমিল। শৌখিন ফুর্তিবাজির জীবনে সব আমোদের মেজাজ রঙে ঢঙে মাতিয়ে তুলতে একটু ভুল হয় না মুক্তার। অবনীশ বলে, এই তুমি কিন্তু আজ আবার ওই মাঝরাতে ওরকম ভূতে পাওয়া মানুষের মতো চেহারা নিয়ে খোলা জানলার কাছে দাঁড়িয়ে হাসবে না মুক্ত। এরকম মিথ্যে কথা বলছো কেন? আমি কখনো ওরকম করলাম? মিথ্যে কথা নয়, খুব সত্যি কথা বলছি। মুক্তা জানে মিথ্যা বলছে অবনীশ। সন্দেহের মানুষ নেশার চোখে ওই রকমই তো দেখে। মুক্তাও তার ভ্রুকুটিতে একটু অভিমানের ভান করে নিয়ে অভিযোগ করে, তুমি ওরকম মাঝরাতে ঘুম থেকে উঠে ওরকম চেঁচামেচি করে আমায় সন্দেহ করতে পারবে না। অবনীশ হাসে, কিন্তু মুক্তা আরো গভীর অভিমানে যেন ভেঙে চলতে চায়। আর তুমি কে তুমি করে চেঁচিয়ে ওঠো কেন? আমার যে ভয় করে। ওখানে আমি ছাড়া আর কে থাকবে? হ্যাঁ, আমাকে কি চিনতে পারো না ঘুম থেকে চোখ খুলে? না, ঠিক আছে, আর কখনো কথা বলবো না মুক্তা। রাগ করো না লক্ষ্মীটি, এসো। কিন্তু সন্ধ্যা পার হলেই এই দুই জীবনের সব আমোদের মেজাজ ধীরে ধীরে থিতিয়ে আসে। তারপর আরো কিছুক্ষণ, এবং তারপর আরো কিছুক্ষণ, এবং তারপরেই যেন স্তব্ধ পৃথিবীর বুক জুড়ে ঘন অন্ধকার থমথম করে। তখন মাঝরাতের প্রহরটা আবার ঠিক সেই রহস্যময় অভিশাপ নিয়ে দেখা দেয়। দিনের বেলার এত শক্ত প্রতিজ্ঞাটা যেন অলস অবসাদেই ঝিমিয়ে পড়ে। আবার খোলা জানলার কাছে গিয়ে দাঁড়ায় মুক্তা, আর মুক্তার চোখ দুটো দপদপ করে হাসে। আবার হঠাৎ ঘুম ভাঙা চোখে চমকে ওঠে অবনীশ। তারপর সেই একই প্রশ্ন, সেই সন্দেহ, সেই ভয়, সেই অভিযোগ, শেষে সেই খিলখিলে হাসি। আবার নিশ্চিন্ত মনে সোফার উপরে বসে দুজনের সেই নানান রকমের গল্প। অবনীশ বিরক্ত হয়ে বলে কখনো কখনো, না, এই বাড়িটা একটা অপয়া বাড়ি। ভাবছি এইবার কোনো একটা গেঁয়ো বাগান বাড়িতে গিয়ে উঠব। ছোট কুমার সাহেবের এস্টেটের অনেক বাগান বাড়ি আছে, তার মধ্যে সবচেয়ে ভালো হলো এই বাগান বাড়িটা। 4 বিঘা জুড়ে বাতাবি লেবুর বাগান, 2টো বড় পুকুর। একটা পুকুরে মাঝখানে জলটুঙ্গি আছে, ছোট একটা পানসিও সে পুকুরের এক কোণে জলের ওপরে ভাসে। মুক্তার হাত ধরে মোটর গাড়ি থেকে অবনীশ যখন বাগান বাড়ির ফটকের মাটিতে দাঁড়িয়েছিল, তখন সন্ধ্যা প্রায় শেষ হয়ে এসেছে। দূরে কানা দামোদরের কিনারায় কাশবনের সাদা ভিড় তখনও একটু একটু চেনা যাচ্ছে বটে। বাতাবি ফুলের গন্ধে শুধু সন্ধ্যার বাতাস নয়, সন্ধ্যার অন্ধকারটাও যেন ভরে গিয়েছিল। অবনীশের মনে হয়, ভালোই হলো
এই রকম সুগন্ধ ভরা অন্ধকারকে বোধহয় মাঝরাতের কোনো প্রহরের অভিশাপ সহ্য করতে হবে না। মুক্তাকণার মাথার রোগটা বোধহয় এবার সেরেই যাবে। মুক্তা বলেছিল, এ আবার কোন জায়গায় এলাম গো? অবনীশ বলে, এ আমার বড় পছন্দের বাগান বাড়ি গো, এর নাম প্রিয় নিকুঞ্জ। মুক্তা জিজ্ঞেস করেছিল, গাঁয়ের নাম কি গো? ভুবনপুর। চমকে উঠেছিল মুক্তা। সে কি? বলো কি? অবনীশ এসেছিল। আরে চমকাচ্ছ যে, কেন? নামটা পছন্দ হয়নি? ভয় পেয়েছিল মুক্তা, কিন্তু কেন সে খবর অবশ্য অবনীশের জানা ছিল না। দিন গড়াতে থাকলো এইভাবে। একদিন ছোট কুমার সাহেব প্রিয় নিকুঞ্জে ফুর্তিময় জীবনের উপাদান উপভোগ করছিলেন। সঙ্গে ছিল স্কচ, হুইস্কি, কবুতরের মাংস, ডিটেকটিভ গল্প আর তাস। তার উপর ছিল শালুক ছড়ানো বড় পুকুরের জলের ওপর ভেসে বেড়াবার পানসি, আর বাতাবি লেবু ফুলের গন্ধে আকুল হওয়া অন্ধকার। প্রিয় নিকুঞ্জের ফরাসের ওপর বসে অবনীর সঙ্গে যখন তাসের রংমিল খেলছিল মুক্তা, তখন তার গা ভরা সোনার গয়না যেন কেমন একটু বেশি ফুর্তির উল্লাসে ঝলমল করছিল। তারপর অবনীশের হাতে হুইস্কি ভরা গেলাস শিথিলভাবে যখন কাঁপতে শুরু করল, নীরব হয়ে আসলো রাত্রিটা। তারপরে কে জানে কতক্ষণ পরে মাঝরাতের প্রহরে ঘুম ভাঙা চোখ তুলে তাকাতে গিয়ে আবার সেই একই দৃশ্য দেখল অবনীশ। কাছে নেই মুক্তা। তবে আজ আর চেঁচিয়ে উঠল না অবনীশ, কেমন যেন মায়া বোধ করল। চেঁচিয়ে ধমক দিতে ইচ্ছে করল না। মুক্তার মাথার রোগটা বড় নিষ্ঠুর, বড় বেশি কষ্ট পাচ্ছে না বেচারা? আস্তে আস্তে উঠে দাঁড়ালো অবনীশ। পা টিপে টিপে গেল পাশের ঘরে। ঘর পার হয়ে খুঁজে পেল অবনীশ সেই দক্ষিণের খোলা জানলাটা। হ্যাঁ, সেই একই দৃশ্য। মুক্তাকণা দেখছে বাইরের অন্ধকার। সত্যি বড় সুগন্ধ ভরা অন্ধকার। মুক্তাকণার মুখটাকে দেখতে একটু আশ্চর্য লাগলো না। ভয় তো দূরের কথা, বড় বেশি করুণ দেখালো মুক্তাকে। চোখ দুটি হাসি হাসি, কিন্তু চোখের কাজল ভিজে গিয়েছে মনে হলো। কি কষ্টটাই না পাচ্ছে। কে জানে কেমন একটা মনের রোগে রোজই একই কাণ্ড করে বসে মেয়েটা। এটা বোধহয় নিশির ডাক শোনার মতো একটা রোগ। পা টিপে টিপে মুক্তার ঠিক পেছনে এসে দাঁড়ায় অবনীশ। আরো ভালো করে মুক্তার মুখটাকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে থাকে অবনীশ। কিন্তু কি আশ্চর্য, মুক্তা যেন জাগা চোখে ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছে না মুক্তা কত কাছে দাঁড়িয়ে আছে অবনীশ। কি দেখছে মুক্তা? কি বা বুঝতে পারছে মুক্তা? এই যে কানা দামোদরের কিনারায় কাশবনের হাওয়ায় শ্বাস টানা শব্দের মতো একটা স্বর ছুটে ছুটে বেড়ায়, তারই পাশেই যে আছে শ্মশান। 10 গায়ের মরা ওখানে এসে পুড়ে ছাই হয়। আরো একটু দূরে ওই যে একটা বাতি মিটমিট করছে, ওটা হলো লক্ষ্মীহাটি কলুবাড়ির বাতি। গায়ের আর সব ঘরের চেহারা এখন আর দেখা যাচ্ছে না। আর আরো দূরে ওই যে মাঠের জায়গায় অন্ধকার লাল হয়ে রয়েছে, ওটা হলো নায়েব ডাঙা। চাষিরা আখের রস জাল দিচ্ছে। এই সবই কানা দামোদরের এপার আর ওপারের 20টা গ্রাম অবনীশ রায়ের জমিদারি। কানা দামোদরের কিনারায় কাশের বনে একটা ঝড় উথলে উঠেছে বলে মনে হচ্ছে না? শ্মশানের আশপাশে দপদপ করে নিচে নিচে একটা আলেয়া দৌড়াদৌড়ি করছে না? দেখতে পায় অবনীশ। দু চোখ অপলক করে তাকিয়ে মুক্তা তাই দেখে চলেছে। এ কি? অবনীশ রায় ডাকে, মুক্তা। ডাক শুনে মুখ ফেরায় মুক্তা। তারপরেই চমকে উঠে উত্তর দেয়,
কি বলছো? অবনীশ হাসে। ওই যে দপদপ করে একটা আলোর নিচে নিচে দৌড়াচ্ছে, যেটা তুমি দেখছো, ওটা কি জানো? না, জানি না তো। ওটা একটা আলেয়া। আলেয়া? ভয়ে শিউরে উঠে অবনীশের বুক ঘেঁষে দাঁড়ায় মুক্তা। অবনীশ হাসে, আবার বলে, জানো মুক্তা, গায়ের লোক বলে ওটা হলো জঞ্জালির হাসি। জঞ্জালি। কি কি বললে? হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করে মুক্তার গলার স্বর। অবনীশ বলে, ও কি মুক্তা? আরে জঞ্জালির হাসি বলে, গ্রামের লোকেরা বলে। তুমি অমন করছো কেন তুমি? অবনীশের হাত ধরে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলে মুক্তা। অবনীশ বলে, সত্যি করে বলো, কি হচ্ছে তোমার মুক্তা? তুমি তুমি সত্যি করে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো গো। আলেয়াটা জঞ্জালের হাসি কেন হবে? কেন অমন অদ্ভুত কথা বললে তুমি? মুক্তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় অবনীশ। বলে, পাগল মেয়ে, ওটা একটা গল্প। তুমি মিথ্যে ভয় পেও না মুক্তা। চোখ টান টান করে তাকায় মুক্তা। গল্প? হ্যাঁ, লক্ষ্মীহাটি নামে ওই গায়ে একটা লোক থাকত। কে জানে কোন একটা বুনো কিংবা বেদে জাতের লোক। লোকটার বউটা কিন্তু দেখতে বড় সুন্দর ছিল। কি করতো গো লোকটা? লোকটা যত শিকড় বাকড় আর সাপের কামড়ের ওষুধ হাটে হাটে বিক্রি করে বেড়াতো। কিন্তু লোকটাকে রোগে ধরল, আর খাটতে পারতো না লোকটা। তখন বউটাই খেটে বেড়াতে শুরু করল। তাই তো। তা কি আর করবে বলো তো? দুটো পেটে খেয়ে বাঁচতে হবে, আর স্বামীটাকেও তো বাঁচাতে হবে বলো। মুক্তা যেন স্বপ্নের মধ্যেই বিড়বিড় করল, হ্যাঁ তাই তো। কিন্তু শাক বেচে পরের বাড়িতে ঢেকি কুটেও কিচ্ছু হলো না। তখন বউটা, আচ্ছা শোনো, বউটার নাম কি? বউটা আমি তো জানি না মুক্তা, তবে শুনেছি বউটার নাম ছিল জঞ্জালি। শেষে বউটা প্রায়ই গাঁ ছেড়ে গঞ্জের দিকে চলে যেত, মাঝে মাঝে বাইরে রাত কাটিয়ে ঘরে ফিরত। শোনা কথা এসব আমার। মেয়ে মানুষ হয়ে জন্মাবার দুর্ভাগ্যী হলে, আর কোনো উপায় না থাকলে, ও পথে না গিয়ে কোন পথে যাবে বলো? হ্যাঁ, তাই তো বলছি। টাকা পয়সা নিয়ে ঘরে ফিরত জঞ্জালি। স্বামীর জন্য কবরেজি ওষুধ, ভালো ভালো ধুতি গামছাও নিয়ে আসতো। কিন্তু স্বামীটা কতবার জঞ্জালির হাত ধরে বলেছে, আমাকে সুখে মরতে দে জঞ্জালি, তুই আর বাইরে যাসনি। কিন্তু কে শোনে কার কথা? তারপর একদিন কানা দামোদরের কিনারায় কাশবনের শ্মশানের পাশে ওই গাঁয়ের লোকরা বলে আর কি, পুরো 7টা দিন আর রাত বাইরে কাটিয়ে একদিন ঠিক মাঝরাতের সময় গা ভরা গয়না বাজিয়ে ঘরে ফিরে এলো জঞ্জালি। মুক্তাকণার দু চোখের তারা দুটো দপদপ করে জ্বলে উঠল। সে হঠাৎ বলে উঠল,
মিথ্যে কথা, ভয়ানক মৃত্যু। গায়ের লোকগুলো গা ভরা গয়না না, অত সস্তা। আরে মুক্তা, তুমি শান্ত হও, শান্ত হও। গল্প তো এটা, শোনো না। যাই হোক, জঞ্জালি ঘরে ফিরে আসতে গায়ের লোক লাঠি হাতে তেড়ে এসে বলল, ঘরে নয়, ঘরে নয়, ওই শ্মশানের দিকেই তুই চলে যা জঞ্জালি, তোর এখানে কোনো ঠাঁই নেই। দু চোখের দৃষ্টি উদাস করে তাকিয়ে আর যেন দম বন্ধ করে অবনীশের গল্প শুনতে থাকে মুক্তা। অবনীশ আবার বলে, আসলে স্বামীটা সেদিনই দুপুরে মরে গিয়েছিল, অনেকক্ষণ ধরে শ্মশানের অন্ধকারের দিকে তারপর নাকি তাকিয়েছিল জঞ্জালি। ওর স্বামীর চিতার আগুন তখনও ধিক ধিক করে জ্বলছিল। তারপর কি করলো জঞ্জালি? গায়ের লোক বলে অনেকক্ষণ ধরে বেশ শান্তভাবে দাঁড়িয়ে তারপর একগাল হাসি হেসে গায়ের এতগুলি লোকের চোখের সামনেই হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল জঞ্জালি। কিন্তু গায়ের লোকগুলো কি বলে জানো? পালিয়ে যায়নি জঞ্জালি, এখনো মাঝরাতে ওই শ্মশানের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ওই যে আলেয়া, ওটা আলেয়া নয়, ওটা হলো জঞ্জালির হাসি। গল্প শেষ করেই চমকে ওঠে অবনীশ। এ কি করছে মুক্তা? মাথা হেট করে আঁচলে মুখ লুকিয়ে এমন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেন? কি হলো মুক্তা তোমার? আরে অমন করছো কেন, অমন করছো কেন? গায়ের লোক বড় মিথ্যে কথা বলতে পারে গো, কি সর্বনেশে মিথ্যে কথা। অবনীশের চোখের চাহনি হঠাৎ এক দুঃসহ ও তীব্র সন্দেহের জ্বালায় যন্ত্রণাক্ত হয়ে ছটফট করে ওঠে। চিৎকার করে ওঠে অবনীশ, এসব কি বলছো তুমি মুক্তা? ওটা জঞ্জালির হাসি নয় গো, ওটা জঞ্জালির জ্বালা, জ্বালা। মুক্তা, এ ঘটনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি কেন এসব বলছো? সত্যি করে বলো, কে কে তুমি? আমি তো সেই জঞ্জালি, আমি 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 ছোট কুমার সাহেবের সেই প্রিয় নিকুঞ্জে মাঝরাতের বাতাসে পিস্তলের শব্দ বেজে উঠবার পর বারুদের ধোঁয়ার ক্ষীণ গন্ধ অল্পক্ষণ পরে মিলিয়ে গেল। কি আশ্চর্য, একটা আর্তনাদও করেনি মুক্তাকণা। রক্তমাখা বুকে হাত রেখে চোখ বন্ধ করে খুব জোরে একটা হাত ছেড়ে সেই সুগন্ধ ভরা অন্ধকারের দিকে শেষবারের মতো তাকিয়ে ঘুমিয়ে পড়ল মেয়েটা। বাগানবাড়ির চাকরেরা সেই রাতেই মুক্তাকণার লাশটাকে খালের কাছে টেনে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দিল। থানাতে পুলিশের রিপোর্টে লেখা হলো আত্মহত্যা। কানা দামোদরের কিনারাতে কাশবন আজও আছে, তার পাশেই সেই শ্মশানে আজও মাঝরাতের আলেয়া ছোটাছুটি করে। কিন্তু প্রিয় নিকুঞ্জ আর নেই, সেখানে শুধু কয়েকটা পুরনো ইটের দেওয়াল দাঁড়িয়ে আছে মাত্র। ছোট কুমার সাহেব রায়জাদা অবনীশ রায় প্রায় 50 বছর হল বাতাবি লেবুর ফুলের সুগন্ধে আকুল এক সন্ধ্যায় হঠাৎই চলে যান। কিন্তু কেমন করে আর কবে গায়ের লোকের মুখে গল্পটা ভাষা বদল করে ফেলেছে কেউ জানে না। হাসিটা জ্বালা হয়ে গিয়েছে। লক্ষ্মীহাটির শ্মশানে মাঝরাতে আলেয়াকে দৌড়াতে দেখলে আজকের গায়ের লোক গম্ভীরভাবে বলে, ওই দেখ, জঞ্জালির জ্বালা আবার ছটপটিয়ে
ছুটতে লেগেছে। শেষ হলো আজকের গল্প, শ্রী সুবোধ ঘোষ রচিত জঞ্জালের জ্বালা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।